নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দার শীর্ষ নেতা নাসির আল ওয়াহিশি। আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল নাসির। রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে 30 জনের এক প্রতিনিধি দল দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। জলে ডুবে মৃত্যু হল 9 বছর 2 শিশু কন্যার। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রামে। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। অনন্য সোনার অনবদ্য সম্ভার নিয়ে এসে গেল পিসি চন্দ্র জুয়েলার্স এর স্বর্ণমৃগয়া। মেকিং চার্জের উপর 15% ডিসকাউন্ট, ডায়মন্ডস এর প্রেশাস স্টোনস এর উপর 7% ডিসকাউন্ট। 1 লাখ টাকা ও তার বেশি মূল্যের প্রতিটি কেনাকাটায় থাকছে অ্যাশিওর্ড গিফটস হিসেবে গোল্ড অর্নামেন্টস। সঙ্গে পুরনো সোনার বদলে নিন নতুন সোনার গয়না। স্বর্ণমৃগয়া, মনোমোহিনী অলংকারের অনন্য প্রদর্শনী। 10 জুন থেকে 16 জুনের মধ্যে আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দার শীর্ষ নেতা নাসির আল ওয়াহিশি। আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল নাসির। মার্কিন ড্রোন হামলায় ইয়েমেনে নিহত আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা নাসির আল ওয়াহিশি। আল কায়দা ইন আরাবিয়ান পেনিনসুলার পক্ষ থেকে নাসিরের মৃত্যুর খবর জানানো হয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে এখন আল কায়দার ওই শাখাই সবচেয়ে সক্রিয়। নাসির আল ওয়াহিশির নিহত হওয়ার ঘটনা আল কায়দার অন্যতম সক্রিয় শাখা একিউএপির জন্য একটা বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল নাসির। এক সময়ে আফগানিস্তানের শিবিরেই প্রশিক্ষণ নিয়েছিল সে। এরপরে আল কায়দায় তার উত্থান ঘটে। গত কয়েক বছর ধরে আল কায়দার ইয়েমেনি শাখার প্রধানের দায়িত্বে ছিল সে। বহু ইয়েমেনি ও বিদেশির মৃত্যুর জন্য দায়ী নাসির। তার পরিকল্পনা অনুসারেই বহু নাশকতামূলক হামলা চালায় এই জঙ্গি গোষ্ঠী।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের বিভিন্ন নালিশ জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে 30 জনের এক প্রতিনিধি দল দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে যান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ সভাপতি বিজি সিনহা সহ 30 জনের দল এই দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যান। 14 থেকে 15 পাতার দীর্ঘ অভিযোগপত্র তুলে দেন। মুখে মুখ্যমন্ত্রী মান সরকারকে জড়িয়ে চিটফান্ড ইস্যুতে অভিযোগ জানান সুদীপ। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয়। সন্ধ্যা 6:15 ধরে কথা শুনেন। কংগ্রেস সূত্রে খবর, মুচকি এসে দেখবেন বলে চলে গেলেন রাষ্ট্রপতি। সুদীপ বিজিত ছাড়াও প্রদেশ কংগ্রেস নেতাদের মধ্যে আশিস সাহা, প্রদ্যোৎ কিশোর দেববর্মা, দীপা চন্দ্র আঙ্খল, দীপক মজুমদার, মুজিবুর ইসলাম মজুমদার, কল্যাণী রায়, সুশান্ত চৌধুরী, হিম্মত সিং রাওত, বলাই গোস্বামী ছিলেন। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে এআইসিসি ভবনে সাংবাদিক সম্মেলন করেন সুদীপ। ছিলেন এআইসিসি সাধারণ সম্পাদক ভি নারায়ণ স্বামী। Mr. Kunal Ghosh, you know, of the main accused of Sarada cheat fund scam. आम जनता का भरोसा उन्होंने जीता। अकेले रोज मिली दावे के साथ कह सकता हूँ कि 1172 करोड़ से ज्यादा तो रोज मिली जो त्रिपुरा से बिजनेस शुरू किया। क्यों सीबीआई क्यों नहीं दे रहे? क्यों कोई ठोस कदम केंद्र सरकार क्यों नहीं उठा रहा है? हमारा गरीब क्या गरीब नहीं है? पश्चिम बंगाल में सीबीआई हम एनक्वायरी हो सकता है, उड़ीसा में हो सकता है, क्यों त्रिपुरा में क्यों नहीं होगा? I appeal to you all. Please come down to Tripura. See for yourself. কংগ্রেসের মূল দাবি সিবিআই তদন্ত, কিন্তু মজার বিষয় চিটফান্ডের তদন্তে সবার আগে সিবিআই তদন্ত চেয়েছে ত্রিপুরা সরকার। সিবিআই তদন্ত শুরুও করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল 9 বছরের 2 শিশুকন্যার। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রামে। আবারও জলে ডুবে মৃত্যু হল 9 বছরের 2 শিশুকন্যা ও অপর এক শিশুকে গুরুতর অবস্থায় জীবিতে রেফার করা হয়। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর এলাকায়। জানা যায় খাদিজা আক্তার, পারভিন আক্তার ও আমিনা আক্তার তারা 3 জন সকালে স্কুল থেকে এসে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যায়। তারা 3 জন কাকাতো জ্যাঠতো বোন। খেলার ছলে 9 বছরের 2 শিশুকন্যা খাদিজা আক্তার ও পারভিন চলে যায় গভীর জলে। তারা ডুবতে থাকলে বড় বোন 13 বছরের আমিনা আক্তার তাকে বাঁচাতে গেলে সেও জলে ডুবে যায়। তাদের চিৎকারে ছুটে আসে এলাকার লোকজন, উদ্ধার করে নিয়ে আসা হয় সোনামুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসক 9 বছরের খাদিজা আক্তার ও পারভিন আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। অপর এক শিশু 13 বছরের আমিনা আক্তারকে সঙ্গে সঙ্গে জীবিত রেফার করে। 3 জনরে লোকে মানে মাথা দিয়ে ঘুরাইতে আছে, মানে ভূমি করণের লাই আমি তো গাড়ি দিয়ে লইছি। আর তো তারা বাড়িতে একটু দূরে ফুসকুনিটা বাড়ি মানে আলাদা বাড়ি, আর তারা বাড়ি আলাদা আরেকজনের বাড়ি। তো 7-8 বছর ধরে। আব্দুর রহিমের ছেলের কি 2টা, তারে 2টা মাইয়া। হ্যাঁ, একজনের আবুতার হুজুরের 2 মাইয়া আর বসার রইল 1 মাইয়া। তারা সকালে বেলা স্কুল গেছে, স্কুলতে লেখাপড়া করে বাড়িতে এসে বাড়িতে পোশাক টোশাক খুললা এবার ফুসকুনির মধ্যে গেছে, কাকার ফুসকুনি, চাচারে ফুসকুনি, চাচার ফুসকুনির মধ্যে যাইয়া স্নান টান করবো। তো যে বেদ স্নান করতে গেছে তারাও কিন্তু এদিকে কিন্তু খেয়াল নাই। তো স্নান টান কইরা এই বড় একটা বড় আছে, কিন্তু বড়টা হয়তো চেষ্টা করছে চুরুটির বাঁচানোর লাগিয়া, চেষ্টা করতে যাইয়া বর্তমানে খুব ক্লান্ত হয়ে গেছে। তো পরে চিল্লাবেলা গ্রামের তারা বাড়ির মানুষ কেমন উদ্দেশ্য হয়েছে গ্রামের মানুষ চিল্লাবেলা কইরা উঠে নিয়ে হসপিটাল নিয়ে আসি। তখন এই খাদিজার যে বাবু ওই বসার আছে না, বসার আমার লোক কাজে গেছে, এই আবুতার হুজুরের মাইয়া 2টা ফুসকুনি ধরে মারা গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটাল যাও। তখন আমি বসারটা নিয়ে তাড়াতাড়ি হসপিটাল আছি। আগে দেই 2টা ডেট আর একটা মেলাঘর ফাটা দিয়েছি, মেলাঘর তো আবার জীবিত রেফার করছে, এইমাত্র খবর পাইলাম। ঘটনায় যে 2টি তরতাজা প্রাণ চলে গেল তা কিছুতেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। যখন এই ঘটনা ঘটে তখন খাদিজা, পারভিন এবং আমিনার বাবারা ছিলেন কর্মস্থলে। যখন তাদের কাছে এই খবর পৌঁছায় তাদের মাথায় যেন ভেঙে পড়ে আকাশ ফাটা বাজ। তাদের এই অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন,
আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर पकड़ जम के पकड़ है पकड़ है पकड़ 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 जम के पकड़ है पकड़ है पकड़ पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মারকে তোর ছাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান চানাচুর। বক্সনগরে জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো বাজাজ কোম্পানির পালসার ও ডিসকভারের বিভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের মোটর বাইক। এছাড়াও রয়েছে বাজাজের অন্যান্য বাইকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার পছন্দের মোটর বাইক কিনতে চলে আসুন জান্নাত মোটরসে। অগ্রিম বুকিং করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড, বক্সনগর, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। আগরতলা আখাউড়া রেল সংযোগ নিয়ে ত্রিপুরার সঙ্গে বৈঠকে বসবে নীতি আয়োগ। 18 জুন দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মহাকরণে এ বিষয়ে সাংবাদিকদের জানান রাজ্যের পরিবহন মন্ত্রী মানিক দে। আগরতলা আখাউড়া রেল সংযোগ নিয়ে ফের নড়েচড়ে বসল কেন্দ্র। এই প্রকল্পের ব্যাপারে ত্রিপুরার সঙ্গে বৈঠকে বসবে নীতি আয়োগ। 18 জুন দিল্লিতে হবে এই বৈঠক। মঙ্গলবার মহাকরণে পরিবহন মন্ত্রী মানিক দে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবহন সচিব সমরজিৎ ভৌমিকা এবং দিল্লি ত্রিপুরা ভবনের কমিশনার শ্রী বাস্তব অংশ নেবেন। 2013 সালে কিন্তু ফাইনাল ডিসিশন হয়ে গেছে। একটা চিঠি আমি দিয়েছিলাম সুরেশ প্রভু, এখন যে কেন্দ্রীয় মন্ত্রী, গত এপ্রিল মাসে, এবং ওই চিঠিতে অনুরোধ করলাম যে আপনি বিষয়টা যাতে সর্ট আউট করা যায় এটা দেখুন। এটার ভিত্তিতে গিয়ে অনুরোধ করার পর গিয়ে এখন নীতি আয়োগ একটা মিটিং ডেকেছে 18 তারিখ, এবং এই মিটিংয়ে ত্রিপুরা সরকারের প্রতিনিধিকে ডেকেছেন, ডোনার মিনিস্ট্রিকে ডেকেছেন, ইন্ডিয়ান রেলওয়ে এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা ভারত সরকারের, তাদেরকেও ডেকেছেন। আমরা আমাদের বক্তব্য সেখানে পেশ করব। জমি অধিগ্রহণের কাজ আমরা শুরু করতে চাই, টাকাটা যাতে দিয়ে দেওয়া হয়, টাকাটা পেয়ে জমি অধিগ্রহণের কাজ শুরু করা যেতে পারে। পরিবহন মন্ত্রী বলেন, বহু পুরনো প্রকল্প, ভারত বাংলাদেশ এই নিয়ে চুক্তিও করেছে, কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে প্রকল্প আটকে রয়েছে। জমি অধিগ্রহণ বাবদ ভারতীয় অংশে 302 কোটি টাকা প্রয়োজন। রাজ্য সরকারের তরফে এই ব্যাপারে সমীক্ষা করে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু টাকা পাওয়া যায়নি। রেল মন্ত্রক বলছে ডোনার এই টাকা মেটাবে, ডোনার বলছে তাদের কাছে টাকা নেই। এই টানাপূরণে আটকে রয়েছে আগরতলা আখাউড়া রেল প্রকল্প। তারা তখন জানালেন যে এটা ডোনার মিনিস্ট্রি দেবে। আমরা ডোনার মিনিস্ট্রিকে কন্ট্রাক্ট করলাম, তারা বললো আমাদের এই টাকা নেই। এ নিয়ে একটা ঝুলন্ত অবস্থা রয়েছে। এই প্রজেক্টটা তো লং টাইম আমাদের দাবি, দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের মানুষের দাবি। আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংজি, তিনি যখন বাংলাদেশে যান তখন গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এটা ফাইনাল হয় যে আমাদের আগরতলা আখাউড়া যে রেল লিঙ্কটা এটা করা হবে।
এটার ভিত্তিতে একটা কমিটি করে দেওয়া, স্টিয়ারিং কমিটি। প্রথম মিটিং ঢাকায়, সেকেন্ড মিটিং দিল্লি, থার্ড মিটিং হয়েছিল আগরতলায়। 3টা মিটিং তারা করে নিয়েছেন। শেষ পর্যন্ত গিয়ে সিদ্ধান্ত হলো যে বাংলাদেশের পোর্শন বাংলাদেশ সরকার সার্ভে করবেন, ইন্ডিয়া পোর্শন ইন্ডিয়ান রেভিনিউ করবেন। এখন জমি অধিগ্রহণের যে কাজটা, এই কাজটা আমরা শুরু করার জন্য ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা অনেক আগে জানিয়ে দিয়েছি 60% জমি অধিগ্রহণের জন্য যে টাকা লাগবে সেই টাকা 60% যাতে আমাদের হাতে দিয়ে দেওয়া হয়। আমরা এক্ষুনি জমি অধিগ্রহণের কাজ শুরু করতে চাই। আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তিপুর হয়ে বাংলাদেশ এই 5 কিলোমিটার পথে ভারতীয় অংশে জমি অধিগ্রহণের জন্য 302 কোটি টাকা প্রয়োজন। বাংলাদেশ অংশে রয়েছে 10 কিলোমিটার, আর টাকা দেবে ভারত সরকার। দুদেশের মধ্যে চুক্তি সেরকমই। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বিধানসভার উপনির্বাচনে সুরমা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় কমলপুর মরাছড়ায়। সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে কমলপুরের মরাছড়ায় বিজন ধরে জনসভা হয়। হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরে সুরমা বিধানসভার উপনির্বাচনের ভোট। প্রচার শেষ মুহূর্তে সিপিআইএম দল নির্বাচনী প্রচার জমজমাট রাখতে একে একে হেভিওয়েট নেতাদের ময়দানে নামিয়ে ভোট প্রচারে গতি আনতে সচেষ্ট। মঙ্গলবার সুরমা বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে মরাছড়া এসবি স্কুলের মাঠে সিপিআইএম মরাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, সংগঠনের রাজ্য কমিটির সদস্য সুধন দাস, সুরমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অঞ্জন দাস, সিপিআইএম রাজ্য কমিটির সহ সম্পাদক রাজবিহারী ঘোষ, স্থানীয় সিপিআইএম নেতা হরিমাধব শর্মা, কল্যাণী রায় প্রমুখ। জনসভায় ভাষণ দিতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক প্রধান বক্তার ভাষণে বলেন, রাজ্যে যখন 2টি কেন্দ্রে উপনির্বাচন চলছে সেই সময় কংগ্রেস দল দিল্লি যন্তর মন্তরে পাড়ি দিলেন বিজেপি দলকে সুবিধা পাইয়ে দিতে। তিনি বিজেপি সরকারকে 1 বছর রাজত্বে বিভিন্ন নীতি সমালোচনা করে বক্তব্য রাখেন। বিজেপির জন্য ময়দান ছেড়ে দিয়ে কংগ্রেসের নেতারা চলে গেলেন দিল্লিতে। একজন কংগ্রেস সমর্থক কি কংগ্রেস দলে আজকে থাকতে পারেন? এক বছর পূরণ হল বিজেপি সরকারের, বলেছেন আমার আগের বক্তারা। কিরকম ভয়ঙ্কর! ভয়ঙ্কর শুধু বড় লোকদের আরো বড় লোক করা তা না, 1 বছরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী 20টা দেশ সফর করেছেন, করবেন, খুব ভালো কথা। তাতে টাকা পয়সা যা খরচ হয় ভারতবাসী তা বহন করতে হবে, কারণ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়ানো দরকার। ভালো, কিন্তু তিনি কি খবর রেখেছেন? 13,000 কৃষক এই গত 1 বছরে আত্মহত্যা। প্রার্থী অঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা দেখেছেন যে মাঝখানে 30 বছর, প্রথমে ত্রিপুরার 30 বছর, মাঝখানে 5 বছর, 35 বছরের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ভয়াবহ অত্যাচার, নির্যাতন, জুলুম, এই কাহিনীগুলি, সত্য ঘটনাগুলি কেউ ভুলতে চায় না। তার থেকে বেরিয়ে আসার জন্য বামফ্রন্ট সরকার তার বহুমুখী উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ, গ্রাম পাহাড় শহরের মানুষকে নিয়ে এই উন্নয়নমূলক কাজকে বাস্তবায়ন করা, মানুষের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে একটি একাডেমি স্থাপনের লক্ষ্যে মঙ্গলবার মহাকরণে রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন এনসিসির এক প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী তপন চক্রবর্তী। ন্যাশনাল ক্যাডেট কর্পস তথা এনসিসি উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরা রাজ্যে একটি একাডেমি স্থাপনে আগ্রহী। এই উদ্দেশ্যে এনসিসির ত্রিপুরা স্টেট অ্যাডভাইজারি কমিটির এক প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে মহাকরণে গিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীর সঙ্গে আলোচনা করেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এসপিএস কোহলি, ব্রিগেডিয়ার বি কে চ্যাটার্জি সহ এনসিসির আরও কয়েকজন আধিকারিক।
বৈঠক শেষে মন্ত্রী তপন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, এনসিসি ত্রিপুরা রাজ্যে একটি একাডেমি স্থাপনের জন্য রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছে। রাজ্য সরকার এখন তাদের প্রস্তাব খতিয়ে দেখবে এবং তারপর সিদ্ধান্ত নেবে এই বিষয়ে। তাছাড়া এনসিসিকে রাজ্যের শিক্ষার পাঠ্যক্রমে ইলেকট্রিক বিষয় হিসেবে যুক্ত করার প্রস্তাবও এনসিসি ত্রিপুরা স্টেট অ্যাডভাইজারি কমিটির তরফে করা হয়েছে বলেও জানান মন্ত্রী। স্টেট অ্যাডভাইজারি কমিটি মিটিং অফ এনসিসি, এখানে আজকে যেটা মেইন আলোচনা ছিল অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে, আমাদের কলেজ বা স্কুল লেভেলে যে এনসিসিটা চলছে এটা কাজকর্ম নিয়ে পর্যালোচনা হয়েছে এবং ত্রিপুরাতে একটা একাডেমি স্থাপন করার জন্য একটা প্রস্তাব নিয়ে কথা হয়েছে আর কি, এনসিসি একাডেমি। তো মেনলি এই একটাই এজেন্ডা ছিল, এই এনসিসি একাডেমিটা সেট আপ করার জন্য তাদের দিক থেকে যে প্রস্তাবটা এসছে সেটা এখন আমরা গভর্নমেন্টে পরীক্ষা নিরীক্ষা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্রামগঞ্জ বিএসএনএল অফিসের দরজার সামনে থেকে মিলল এক নাবালিকার রক্তাক্ত দেহ। পরে জিবি হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হলো তার। নাবালিকাকে খুন করা হয়েছে বলে ধারণা অনেকের। অভিযোগের তীর 2 অফিস গার্ডের বিরুদ্ধে। সকাল 9টা থেকে নিখোঁজ ছিল 14 বছরের প্রিয়াঙ্কা দাস। বাড়ির লোক ভেবেছিল বিদ্যালয়ে গেছে, কিন্তু বিকাল 4:30 বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। থানার মিসিং ডায়েরিও করা হয়নি। মঙ্গলবার রাত 9:30 নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন রামকৃষ্ণপল্লী এলাকায় বিএসএনএল অফিসের দরজার সামনে দেখা যায় প্রিয়াঙ্কার রক্তাক্ত কাতরানো দেহ। মুহূর্তে তাকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রিয়াঙ্কার মৃত্যু হয়। মৃতার বাড়ির লোকদের অভিযোগ, দুর্গানগরী জুটনকরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিএসএনএল অফিসের ল্যান্ড ফোন দিয়ে কথাবার্তা বলতো। এ ব্যাপারে তাকে সম্পূর্ণ সাহায্য করত গার্ড বিকাশ লস্কর। এই দিন তার ব্যতিক্রম হয়নি। তারা আরও অভিযোগ করেন, এই দিন সন্ধ্যায় অফিসের 2 গার্ড বিকাশ লস্কর এবং বিকাশ দেববর্মা সন্ধ্যা থেকে অফিসে খাওয়া দাওয়ার আসর বসিয়েছিল। তাদের মতে বিকাশ লস্কর এই মেয়েটিকে কোনো প্রলোভনে ফেলে জুটনের ফোন আসবে বলে আটকে রেখে তার সহপাঠী বিকাশ দেববর্মাকে পাঠিয়ে দিয়ে এই ন্যাক্কারজনক কাণ্ড সংঘটিত করে গার্ড বিকাশ লস্কর। মুখ টুক ধুয়ে সেরা বাড়িতে আসলাম, তো ভাবছি ঘরে মনে পড়েছে, তো আমরা এই করে আসলাম। হ্যাঁ তোমার একটু পরে বদ্দি টিফিন লইয়া বাড়িতে আসতে পারে দেখে নাই আমরা কই কি ঘরে হইব নয়তো বা লেফটিনে হইব। তারপর নাই খুঁজি করতেছে, বদ্দি বলে আবার দেখেছে গেটের অফিসটার কোনা সাইডে দাঁড়ায় রয়েছে, দেখে আবার লুকাই গেছে গা। তো লুকাই গেছে, আমরা ভাবছি মনে হয় স্কুলে গেছে গা। 10টা বাজে মনে হয় স্কুলে গেছে গা। তো আচ্ছা ঠিক আছে, স্কুল গেলে তো স্কুল তো আইবে বাড়ি। তারপর স্কুল টাইম তো পারিয়ে গেছে গা, আইয়ে না দিয়ে বাড়িতে সবাই খোঁজাখুঁজি, সাইডে থেকে খোঁজাখুঁজি। অফিসটার ভিতরে তো দিনের বেলা দেখছি তারা আইসে অফিসটা, তখন আবার তালাও আসলো, কত দূর আইয়ে খুলে আবার তালাও। এটা তো আর কইতাম পারতাছি না যে কি এটার ভিতরে ঢুকে আসলো না কই আসলো। তারপরে আমরা রাত্রেবেলায় নাইট গার্ডে আইসতে মনে হয় এসে হের সিলি শুনছে, শুনে সে ডরে আর যাইতেছে না। আর 2জন ছেলে লই এসে ওই তো 9টা 9:30 সকালবেলা। হ্যাঁ, এরপরে ঘটনা হয়েছে রাত্রেবেলা। এর মধ্যে আপনারা মেয়েটাকে আর পাইছেন না, দেখছেন না? এমনি খুঁজে করছে, ভাবছি কি স্কুল গেছে, এই স্কুল টাইম পারে গেছে পরে তা আমরা খুঁজি। এই অফিসে যাইবো আমরা কোনো ধারণাই নেই যে অফিসে যাইয়া থাকবো না কি করবো। তো আপনার কি মনে হয়, এটা কি খুন হয়েছে না আত্মহত্যা? এটা মনে হয় আমরা কেউ মাইরা হেরে ফেলাইছে, যেহেতু পড়লে তো হে এভাবে পড়বো বা একটু দূরে যাইবো, হে তো শটানে এক জায়গার ভিতরে পড়ে রয়েছে। তখন আমরা তো দেখছি না কি কম। আপনারা কইতেছেন ওই মানে ছেলেটাই ওই অফিস থেকে ফেলাইছে, তাহলে অন্য কোন দিকে আর রাস্তা 3 তলার উপরে কি করে উঠবে? দেখছে যে এই জায়গা দাঁড়ানো, সকাল থেকে হেড ডিউটি, রাত্রে তার ডিউটি, অন্য সময় তার ডিউটি সবসময় থাকে। কালকে হেড ডিউটি বাদ দিয়েছে আর জন দিয়া হয়ে গেছে গা। এইদিকে 2 গার্ড বিকাশ লস্কর ও বিকাশ দেববর্মার সঙ্গে কথা বলে জানা গেছে তারা দুজনে মঙ্গলবার সন্ধ্যা রাতে ছুটি নিয়ে অফিস ছেড়ে বাড়ি চলে গেছে। বিকাশ লস্কর, কিন্তু আমি যদি দায়ী থাকি, আমার যদি হাত থাকে, ফরেন্সিক রিপোর্ট আয়োগ, হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট আয়োগ, আমি যদি ঠিকই দায়ী থাকি অবশ্যই আমার শাস্তি হোক। আমার নিজেরটা নিজে আমি মানে গতকালকে রাত্রেবেলা যে সময় ঘটনা হয়েছে আপনাদের কোন স্টাফ অফিসে স্টাফ আসবে ইভেন আপনার আছেন? আমি ছুটি নিয়ে আমি বাড়িতে গেছি। তাহলে দাদা আপনার কি মনে হয়, এই যে অফিসের মূল গেট বন্ধ, তাহলে মেয়েটা কিভাবে অফিসের 3 তলার উপরে উঠলো? এটা দাদা এরা আমি অন্ধকারে আসছি,
আমরাও এই প্রশ্নটাই করতেছি না, এটা কি করে উঠতে পারে। এবার প্রশ্ন হলো, যদি দুই গার্ড অফিস বন্ধ করে এবং দুটি শাটারে তালা লাগিয়ে বাড়ি চলে যায়, তবে মেয়েটি কিভাবে বিএসএনএল অফিসের 3 তলা বেয়ে 40 ফুট উপরে উঠল? এক কথায় সঠিক উত্তর দিতে পারেনি অফিসের দুই গার্ড সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাবুরা। তাহলে বন্ধ থাকলে এই মেয়েটা কিভাবে উঠলো এই ঘরের ছাদে? তো আমি জানি না, আমরা তিনজন মানে দুইজন বাইরে গেছে, তিনজন বাইরে গেছে উদয়পুর, আমি গেছে বাড়ি। আমার তো আসলো ডিউটি 6টার সময়, এরপর আমি উদয়পুর গেলে সব সময় তো আমি নাইট থাকে না, আমার চাবি দিয়ে গেছে, আমি বাচ্চা খেয়ে আইছি বাড়ি থেকে আসা 9টা ওদের আমি গেট খুলছি, এরপরে এখানে আয়া সাইরা এখানে লোক দেখছে, আমি গেট খুলে আইছি, এরপর আয়া দেখে আমি এখানে পাগল নেই কিতা, এটা তো আমি আর কি ফলো করছি না। ওসি সরোজ ভট্টাচার্য জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। তবে সুন্দর ফুটফুটে 14 বছরের প্রিয়াঙ্কার অকাল প্রয়াণে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় চরম চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন বিশিষ্ট দলিল লেখক মতিলাল পাল। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল 7:40 নিজ বাসভবনে মৃত্যু হয় তার মৃত্যুতে গভীর শোকাহত আত্মীয় পরিজন সহ নিখিল ত্রিপুরা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। চলে গেলেন বিশিষ্ট দলিল লেখক মতিলাল পাল। সোনামুড়া নগর পঞ্চায়েতের 11 নং ওয়ার্ড স্থিত তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বর্গীয় রমণী মোহন পালের তৃতীয় পুত্র মতিলাল পাল 1983 সালে নিখিল ত্রিপুরা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন। তখন থেকে তিনি দলিল লেখকের কাজে যুক্ত হয়ে পড়েন। তার পিতা স্বর্গীয় রমণী মোহন পাল পেশায় ছিলেন কৃষক। কৃষক পরিবারের এই সন্তান নিজের কর্মদক্ষতার গুণে সমাজে নিজেকে সমমহিমায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। স্বর্গীয় মতিলাল পাল 3 ভাই ও 2 বোন। সোনামুড়ার বুকে নগর পঞ্চায়েতের 11 নং ওয়ার্ডে তিনি তার স্ত্রী এবং 2 পুত্র সন্তানকে নিয়ে থাকতেন। বাংলা 1421-এর 29শে ভাদ্র তিনি তার পিতাকে হারান। শোক যেন তার জীবনে ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করলো। নিজের রাবার বাগানে পায়ের তালুতে কণ্টাঘাতে তার রোগের সূত্রপাত ঘটে। প্রথমে রাজ্যে ও পরে বহিরাজ্য চিকিৎসাকালে তার পায়ে কর্কট বা ক্যান্সার রোগে থাবা বসায়। বহু চিকিৎসা, বহু প্রচেষ্টা করে কোনো ফল লাভ হয়নি। গত মাস 6 মধ্যে ক্যান্সার রোগে পুরোপুরি ঘিরে ফেলে তাকে। গত মাস থেকে তিনি নিজ বাড়িতেই রয়েছেন। হঠাৎই বিধাতার নিষ্ঠুর পরিহাস। মঙ্গলবার সকাল থেকে নিজ বাড়িতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত বুধবার সকাল 7:40 সংসারের সকল মায়া ত্যাগ করে পরলোক গমন করেন মতিলাল পাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। তার এই মৃত্যুতে গভীর বিষাদ অন্ধকারে ঢলে পড়ে তার স্ত্রী, পুত্র সহ আত্মীয় পরিজনেরা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নিখিল ত্রিপুরা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের তার সকল সহকর্মী ও বন্ধু বান্ধবীরা। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে মেলাগড় পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান আতিকুল ইসলাম বলেন, একজন খুব বড় মনের মানুষ ছিল এবং আমাদের সোনামুড়া মহকুমার মধ্যে একজন সফল দলিল লেখক ছিল। তার এই সাফল্যের পেছনে মূল যে বিষয়গুলি কাজ করেছে, মানুষের প্রতি তার যে ভদ্র আচরণ, মানুষকে মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে এবং সকলের ভালোবাসা সে কুড়িয়ে তার সাফল্যের চূড়ান্ত করতে পেরেছে। তার আমাদের এই কর্মজীবনে আমরা দেখেছি তার অমায়িক ব্যবহার, আমাদের প্রতি তার যে সহানুভূতি, আমরা কলিগরা যারা ছিলাম আমাদের প্রতি তার ভ্রাতৃত্ববোধ, প্রতিফল মৃত্যু হলেও আমাদের কাছে তার এই ব্যবহারের কারণে সারা জীবন অমর হয়ে থাকবে এবং স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুর পর তাকে অন্তিম বিদায় জানাতে ফেটে পড়ে গোটা এলাকার মানুষ, যেন এক শোকের রাজ্য। পরে বেলা 11টা নাগাদ তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় তার কাঠালিয়া দক্ষিণ মহেশপুর কৈয়াটিলা এলাকাস্থিত বাড়িতে। সেখানে গ্রাম শুদ্ধ সকলেই ভিড় জমান তাকে অন্তিমবারের মতো এক ঝলক দেখতে। পরে দক্ষিণ মহেশপুর কৈয়াটিলা বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মতিলাল পালের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। তার এ অকাল মৃত্যু আবারও সকলকে জীবনের বাস্তব সত্য মনে করিয়ে দিল। নীতিশ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর বিভাগীয় ব্যবসায়ী সংঘের উদ্যোগে 2015 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্যের সেরা 10 স্থানাধিকারী উদয়পুরের 5 কৃতীদের দেওয়া হল সংবর্ধনা। গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উদয়পুরের 5 কৃতি ছাত্রকে সংবর্ধনা জানালো উদয়পুর বিভাগীয় ব্যবসায়ী সংঘ। বুধবার গোমতী জেলা পরিষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জানানো হয় সংবর্ধনা। একই সাথে উদয়পুরের 3টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় সাফল্যের জন্য বিশেষ সম্মান। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় ব্যবসায়ীদের মধ্যে। 2015 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের ফলাফলে সেরা 10-এর 4 কৃতি উদয়পুরের। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে হিমাদ্রি পোদ্দার, দেবাঞ্জন মজুমদার, অভিজিৎ কর, বিবেকানন্দ বিদ্যাপীঠে রাহুল সাহা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে রাজ্যে দ্বিতীয় উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে সুপ্রতিম দত্ত। এই দিন এই 5 কৃতিকে সংবর্ধিত করা হয়। সঙ্গে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল, বিবেকানন্দ বিদ্যাপীঠ ও রমেশ স্কুলকে সাফল্যের জন্য বিশেষ সম্মান প্রদান করা হয়। রাধেশ্যাম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন গোমতী জেলার সভাধিপতি সুনীতি সাহা, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সভাপতি সুব্রত দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ব্যবসায়ী সংঘের সম্পাদক শঙ্কর চক্রবর্তী। অতিথিরা আলোচনায় বলেন, তো যারা আজকে মেধা স্থান পেয়েছে, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আশা করি তোমরা আরো সফলতা, তোমাদের আগামী দিনে তোমরা আরো এগিয়ে যাবে, আরো ভালো ডিগ্রি নিয়ে তোমরা বেরিয়ে আসবে, এটা আমরা তোমাদের কাছে আশাবাদী। পাশাপাশি বলবো যে শুধু নিজের এই শিক্ষাটা, এই যে সম্মানটা শুধু তোমরা নিজেদের পাশে দাঁড়াতে হবে, সকল দুস্থ গরিব মানুষ এবং সমাজে সকল অংশের মানুষের পাশে তোমরা থাকবে। দেশের এবং সমাজের জন্য তোমরা আগামী দিনে আরো ভালো কাজ করবে, ভালো সফলতা তোমরা নিজেরা যেমন অর্জন করবে, নিজেদের যেমন তোমরা নিজেরা প্রশংসার স্থান অধিকার করবে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত বিভিন্ন অব্যবস্থায় ভুগছে সোনাপুর উচ্চ বিদ্যালয়। লাটে উঠেছে বিদ্যালয়ের পঠন পাঠন, ফলে হতাশাগ্রস্ত স্কুল পড়ুয়া সহ অভিভাবকগণ। রাজ্যে বামফ্রন্ট সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা করলেও একাংশ আমলা আধিকারিকদের লোভ ও বদান্যতার ফলে উন্নয়নের কাজ থমকে যাচ্ছে গ্রামাঞ্চলগুলিতে, যার ফলে সরকারের উন্নয়নের সুফল ভোগ করতে পারছে না ছাত্রছাত্রীরা। এমন একটি বিদ্যালয় হল সোনামুড়া শহর থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে অবস্থিত সোনাপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সুসজ্জিত গেট ও বাউন্ডারি ওয়াল থাকলেও বিদ্যালয়টির ভেতরের অবস্থা খুবই করুণ। বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 4টি ক্লাসরুমেরই টিনের চাল গত কয়েকদিন পূর্বে ঝড়ে নিয়ে গেছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বৃষ্টি ভিজে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, বিদ্যালয় উন্নয়ন তহবিলে যে টাকা বিদ্যালয়ে আসে তা খরচ করতে নারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী। বিদ্যালয়ে প্রায় সময়ে ক্লাস বন্ধ থাকছে, পাখার ব্যবস্থা থাকলেও সেগুলি অচল হয়ে রয়েছে, যার ফলে প্রচণ্ড দাবদাহের মধ্যে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কিছুদিন পূর্বে বিদ্যালয় পরিচালন কমিটির বৈঠকে বিদ্যালয় উন্নয়ন তহবিলের টাকা খরচের প্রসঙ্গ তুললে প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী কর্তৃক অপমানিত হতে হয় এলাকার প্রধান রফিকুল ইসলাম সহ স্কুল পরিচালন সমিতির অন্যান্য সদস্যদের। প্রধান বলেন, পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল যে স্কুলে তারা কিছু সমস্যা ছিল, এই সমস্যা নিয়ে তার করা হয়েছিল যে একটা ক্লাসরুম আছে, এখানে 3টা ক্লাসরুম হইতে আছে, যে এখানে পিছনে চলে টিন না, এটা আমরাও দেখতে আসি, কিন্তু আমরা যে ডেপুটেশনের কপি দিয়েছি আমরা আইএসকে জানাইছি, এসডিএম বিডু চেয়ারম্যানরাও যা জানাইছে, তো চেয়ারম্যান সাহেব বা আইএস এটাই করছে যে স্কুল কিছু ইট আসছিল বা ড্যামেজ ইট আমরা দিয়েছিলাম, টেন্ডার দিয়েছিলাম, এটা 58,000-এর উপরে বিক্রি হয়েছিল। এই টাকা দিয়ে এটা খরচ করবার লাগে এবং স্কুলটা রিপেয়ারিং করবার লাগে, এটা আইএস এবং চেয়ারম্যান করে দিচ্ছে। যদি এই টাকা শিক্ষক জানে, কিন্তু আমি আইএসডি জানাইছি যে আপনি স্কুল তাড়াতাড়ি করেন, বর্ষা সিজন আইতে আছে। আইএস আমার করে দিয়েছে আপনার এসএমসির মধ্যে এখানে 58,000 টাকার উপরে আছে এবং স্কুল গ্যারান্টার বা স্কুল রিপেয়ারিংয়ের লাগিয়ে দিয়েছে 7.5 15,000 টাকা। এই টাকা দিয়েও তুমি এটা করতে আছে, কিন্তু হেডমাস্টার নারাজ এই টাকা খরচ করতে। আর দ্বিতীয় কথা, আবার হেডমাস্টার এটাই বলে যে আমার প্রতি মাসে বলে কি 1,000 টাকা লাগে জেরেক্স। আর দ্বিতীয় কথা হচ্ছে আইএস আবার এটাও করছে যে 5,000 টাকা করে স্কুল গ্যারান্টার লেগে দেওয়া হয়, সকালে 5, দুপুরে 5, 10,000 টাকা বা 25,000 টাকা দিতে আছে এই স্কুলে সকাল বিকাল মিলে। তাহলে এইসব সরে আর তাহলে এইসব হিসাবপত্র কোনো এসএমসির কমিটির জানাও না বা তানে মন করার মতো এটা করাই লিখতে আছে। তাহলে কি করে না করে এটা তানের ব্যাপার। আর তানের কাছে চাইলে কয়টা আছে আমার কাছে, আমার তো প্রতি মাসে বলে 1,000 লাগে জেরেক্সের কপি। আমি জেরেক্সের লাগে আলাদা টাকা, এটা আইএসও খুশি।
আর আইএস আমরা ডাইরেক্ট করে দিছি আমরা এসএমসি টাকা খরচ যতক্ষণ না হবো, রিপেয়ারিং টাকা যতক্ষণ না হবো, আইএস এটাতে কোনো নিত না। আইএস এর লোক আমার কথা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে একটি নতুন পাকা বাড়ির কাজ চলছে। এই কাজও ধীর গতিতে চলছে বলে অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। যতক্ষণের সময় আমাদের স্কুলের চালটা উড়ে লেগে গেছিল এবং ফ্যান চলতেছে না। এখন তো बहुत गर्मी है, गर्मी की वजह से हम लोग पढ़ नहीं सकते हैं। जल की व्यवस्था भी नहीं है हमारे स्कूल में, एवं कि बारिश की वजह से हम लोग पढ़ भी नहीं सकते, ठीक मत से क्लास भी नहीं कर सकते हैं हम लोग। तारपर हम लोग सब स्टूडेंट मिल के हम लोग पंचायत में दरखास्त दिया है कि हमारे स्कूल को जल्दी से ठीक कर दे, जैसे हम लोग ठीक से पढ़ सकते हैं। हमारा तो सामने से परीक्षा है, तो हम कैसे पढ़ के परीक्षा देंगे। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। সব মিলিয়ে এক চরম অব্যবস্থার মধ্যে রয়েছে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় এই বিদ্যালয়ের পড়াশোনা স্বাভাবিক করতে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য কর্তৃপক্ষ কি উদ্যোগ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দার শীর্ষ নেতা নাসির আল ওয়াহিশি। আল কায়দার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল নাসির। রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। বিরোধী দলনেতা সন্দীপ রায় বর্মনের নেতৃত্বে 30 জনের এক প্রতিনিধি দল দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। জলে ডুবে মৃত্যু হল 9 বছর 2 শিশু কন্যার। আশঙ্কাজনক অবস্থায় অপর একজনের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রামে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার। Audio Jungle.